নমস্কার। অদীপ্ত কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি আরও একটি সত্য এবং ভৌতিক ঘটনা। আজকের ঘটনাটি সম্পূর্ণ সত্য কিংবা মিথ্যা তা যাচাই করা হয়নি, শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে গল্প রূপেই নিয়েছে। আপনারাও এই গল্পটিকে গল্প হিসাবেই নেবেন। গল্পটির লেখক নাম প্রকাশে অনিচ্ছুক। গল্প পাঠে আমি মিষ্টি। চলুন আজকের গল্প শুরু করা যাক। আমি জমিদার বাড়ির মেয়ে। আমাদের বাড়িটা ছিল বজবজের। বজবজের খুব নাম করাই একটা জমিদার বাড়ি, যেটা এখন পুরোপুরি ফাঁকা। ওই বাড়ি ছেড়ে আমরা সবাই বহুদিন আগেই চলে এসেছি। আমরা বর্তমানে নিউ টাউনে থাকি। আজ আমাদের ফেলে আসা সেই আদিম বাড়িটারই গল্প আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আমাদের বাড়িরই ভাড়াটিয়া আরিফ আর রিয়ার সাথে ঘটে যাওয়া যে ভৌতিক এবং অলৌকিক ঘটনা, সেগুলো আজ গল্পের মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরব। আসলে রিয়া আর আরিফ খুব অল্প বয়সেই ওরা বিয়ে করে নেয়, আর আমাদের বাড়িটা আমরা ছেড়ে আসায় শুধু পড়ে থাকার জন্য খুব অল্প মূল্যের বিনিময়েই ওদেরকে ভাড়া দেওয়া হয়। নিশ্চিত আঁধার নেমেছে চারপাশে। শহরের এক প্রান্তে থাকা পুরানো জমিদার বাড়িটা একা দাঁড়িয়ে আছে। বাতাসে যেন কোনো এক গা ছমছমে গন্ধ ভেসে আসছে, আর সেই ভৌতিক বাড়িটা একেবারেই নীরব। নতুন দম্পতি রিয়া আর আরিফ বাড়িটি ভাড়া নিয়েছে থাকার জন্য। ওরা এই বাড়িতেই থাকতে এলো। শুরুতে সব কিছুই ঠিক ছিল, কিন্তু কয়েকদিন পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছিল ওদের সাথে। প্রথম রাতেই মধ্যরাতে আরিফের ঘুম ভাঙল এক ঠান্ডা হাওয়ার অনুভূতিতে। সে দেখল জানালার বাইরে কেউ যেন তাকিয়ে আছে। একটা গভীর অন্ধকারময় ছায়া, লম্বা আর ভৌতিকর চেহারা নিয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। আরিফ সেই ছায়াটাকে ভালোভাবে দেখার জন্য একটু চেষ্টা করলো, কিন্তু সে সম্পূর্ণটা দেখার আগেই সেই ছায়ামূর্তিটা কোথায় যেন মিলিয়ে গেল। সে ভাবলো হয়তো ভুল দেখেছে, কিন্তু প্রতিদিনই এমন অদ্ভুত ঘটনা হয় ওদের সাথে। যেমন একদিনের ঘটনা, একদিন রিয়া রান্নাঘরে ছিল। হঠাৎ তার পেছনে কোনো এক গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা গেল। সে শ্বাস প্রশ্বাসটা অনুভব করেই সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো, কিন্তু কাউকেই বা কোনো কিছুই সে দেখতে পেল না। আবার কাজ শুরু করার পরই কানে এলো পিছন থেকে যেন কেউ ফিসফিস করে ওর নাম ধরে ডাকছে, রিয়া, ও রিয়া, রিয়া। তার শরীরের রক্ত যেন জমে গেল। তার মনে হলো তার চারপাশে কেউ একজন তো আছে, কিন্তু তাকে সে দেখতে পাচ্ছে না। এইভাবেই তারা দিনের পর দিন পার করতে লাগলো। দিন যতই এগোতে লাগলো, ভূতের উপস্থিতি আরও ভয়ানক হয়ে উঠল। এক রাতে রিয়া আর আরিফ দুজনেই ঘুমিয়েছিল। হঠাৎ দরজা নিজে থেকেই কর্মর আওয়াজ করে খুলে গেল, আর তার সাথে সাথে পুরো ঘর ঠান্ডা হাওয়ায় ভর্তি হয়ে গেল। ঠান্ডাটা ঠিক এমন একটা ঠান্ডা ছিল যাতে হাড় পর্যন্ত তাদের কেঁপে উঠছিল। তারা চোখ খুলে দেখল, ঠিক তাদের সামনে দাঁড়িয়ে আছে এক বীভৎস আকৃতির ছায়া। ভীষণ রাগাক্রান্ত চোখ, মনে হচ্ছে যেন প্রচণ্ড রেগে আছে। মুখটা পুরো ফ্যাকাশে মরা চামড়া, আর মুখ থেকে রক্ত ঝরে পড়ছে।
সেই ছায়া আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো, হাত দুটো বাড়িয়ে দিচ্ছে যেন তাদের ছুঁতে চায়। হঠাৎ ছায়াটার মুখ থেকে একটা বিকট শব্দের হাসি শোনা গেল, যেন তা পুরো বাড়ি প্রতিধ্বনি তুলছে। আরিফ চিৎকার করে উঠল, কিন্তু আরিফের গলা থেকে এক ফোঁটাও শব্দ বেরোলো না। রিয়া ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, কিন্তু ছায়াটা আরও কাছে আসতে লাগলো, তাদের চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ধরেই মনে হয় মেরে। ছায়া মূর্তিটা কিছু যেন খুঁজে বেড়াচ্ছিল। তার হিমশীতল হাত রিয়ার ঘাড়ে স্পর্শ করলো, আর রিয়া অনুভব করলো তার শরীরে যেন কিছু একটা ছুঁতেই অবশ হয়ে গেল গোটা শরীর। তার শরীরে আর কোনো রকম কোনো প্রতিক্রিয়াই নেই। এরপর থেকে প্রতি রাতে এই ছায়া হাজির হতে লাগলো। ভোর না হওয়া পর্যন্ত তাদের ঘিরে রাখতো এই ছায়া, আর রক্তাক্ত চোখ দিয়ে তাকিয়ে থাকতো দুজনের দিকে। এক রাতে রিয়া আর আরিফ পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। বারবার কর্মর আওয়াজে দরজা খুলছে আর বন্ধ হচ্ছে। সেই ছায়া তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করে বলে, এবারই আমার, কেউ বাঁচবে না, কেউ না। পরের দিন সকালে স্থানীয়রা বাড়ির দরজা খুলে দেখে বাড়ির মাঝখানে রিয়া আর আরিফের মৃতর দেহটা পড়ে আছে। তাদের শরীরগুলো ঠান্ডা, মুখে আতঙ্কের ছাপ। বজবজের লোকেরা বুঝে গেল এই বাড়িতে কারোরই প্রবেশ করা যাবে না। এই বাড়িটা এতদিন ফাঁকাই পড়েছিল, আর আজও এই বাড়ি ফাঁকাই পড়ে আছে। যারা রাতের বেলা এই বাড়ির পাশ দিয়ে যায় তারা এখনো শুনতে পায় সেই বিকট হা 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 হাসির শব্দ, আর ফিসফিস করে বলে ওঠে কেউ, এবারই আমার, এবারই আমার, এবারই আমার, কেউ বাঁচবে না, কেউ না, কেউ বাঁচবে না।